আসসালামু আলাইকুম। গল্পের নাম প্রণয়ের অমল কাব্য। লেখক DRM সোহাগ। পর্ব নাম্বার 1। কণ্ঠে আমি আপনাদের সাথে আছি ইতি। নোট: টিচার রিলেটেড প্লাস রোমান্টিক গল্প। নায়ক ভার্সিটির লেকচারার ইরফান নওয়াজ, গুরুগম্ভীর, রকচটা, স্বল্পভাষী একজন ছেলে। বাকিটা গল্প পড়ে জানুন। শুরু করছি। আমি একজন ভার্সিটির লেকচারার, আর তোমরা আমার বিয়ে ঠিক করেছো ক্লাস 10-এর একটা মেয়ের সাথে। তোমাদের মাথা ঠিক আছে? ইরফানের কথায় তার বাবা মা বিরক্ত হলেন। বললেন, আমাকে কেন এসব বলছো? তোমার বাবাকে গিয়ে বলো। তাছাড়া মেয়েটার 1 মাস পর HSC এক্সাম, এরপর কলেজে উঠে যাবে, চিন্তা করো না। ইরফান রাগে কথা বলতে পারছে না ঠিক করে। 27 বছরের তাগড়া যুবক সে। বিয়ে করবে না এমন তো বলিনি, কিন্তু তাই বলে একটা বাচ্চাকে বিয়ে ভাবতেই পারছে না, অসম্ভব। ডান হাতের 2 আঙ্গুল দিয়ে কপাল স্লাইড করতে লাগলো। মেজাজে চুলগুলো কপাল ছুঁয়ে নেমেছে এসেছে। কোনোই পর্যন্ত গুটানো হাতা, কোনোই থেকে হাতের কবজি পর্যন্ত হাতের রগগুলো ফুলে ফেপে উঠেছে রাগের প্রভাবে। কপাল থেকে আঙুল সরিয়ে ঝাঁকড়া চুলের ভাঁজে একবার হাত চালিয়ে নিজেকে শান্ত করার বৃথা চেষ্টা চালালো, তবে তাতে সফল হলো না বিন্দুমাত্র। হঠাৎই বসা থেকে দাঁড়িয়ে কিছুটা আওয়াজ তুলে রাগ মিশ্রিত কণ্ঠে বলল, আই থিঙ্ক তোমার আর বাবার ব্রেন ড্যামেজ হয়েছে, তা একটা বাচ্চাকে আমার কোলে তুলে দিতে চাইছো। রেডি হয়ে থাকো, আমি তোমাদের ডক্টরের কাছে নিয়ে যাব, ওকে? ইরফান নেওয়াজের মা রুমা নেওয়াজ ছেলের মাথায় তবদা খেয়ে গেলেন। তার ছেলে মেয়েটাকে বিয়ে করবে না বলে তাদের মেন্টাল বানিয়ে দিল। অতঃপর রেগে বলল, তুমি লিমিট ক্রস করছো ইরফান। এটা কি ধরনের কথা? তোমার বাবা আর মেয়ের বাবা ছোটবেলায় একসাথে পড়েছে, খুব ভালো বন্ধু ছিলেন তারা। এরপর হঠাৎই মেয়েটার বাবা মারা গেল। মেয়ের মা তাকে নিয়ে চিন্তায় থাকে। এছাড়া তোমার বাবার বন্ধু তোমার বাবাকে অনেক হেল্প করেছে, তার সামান্য প্রতিদান এভাবে দিতে চাইছে, তুমি মেনে নাও। ইরফান দুহাতে মাথার চুল টেনে বলল, উফ, বাবার ঋণ শোধ করবে তো আমাকে কেন বলির পাঠা বানাচ্ছে? যেহেতু বাবার ঋণ শোধ করতে হবে, তো বাবাই বিয়েটা করে নিক। আমি কোনো বাচ্চাকে বিয়ে করে কোলে তুলে ফিডার খাওয়াতে পারবো না, সরি। ছেলের কথায় রুমা নেওয়াজ বিস্ময়ে চোখ বড় বড় করে তাকালো। ইরফানকে ধমকে বলল, কি বলছো, বুঝে বলছো? ইরফান নিজেও থতমত খেয়ে গিয়েছে কথাটা বলে। রাগে কি বলে ফেলেছে নিজেই বুঝতে পারেনি। মাথা নিচু করে চোখ বুঝে ফোঁস করে শ্বাস ফেলল। পিছন থেকে ইরফানের বাবা তারেক নেওয়াজ গম্ভীর গলায় বলল, তোমাকে বিয়েটা করতে হবে ইরফান। তোমার কোনো ফ্রেন্ডকে ইনভাইট করতে চাইলে করতে পারো। আগামীকাল রাতের মধ্যেই আমরা বৌমাকে নিয়ে রওনা হব ইনশাল্লাহ। ইরফান অদ্ভুতভাবে তার বাবার দিকে তাকালো। 2 দিন হলো গ্রামে এসেছে তারা, মূলত ইরফানের ফুপু বাড়ি গ্রামে। মাঝে মাঝে আসা হয়, তবে এইবার এসে তার গলায় বাচ্চা ঝুলিয়ে দিবে জানলে এই গ্রামে পা রাখতো না। বাবার দিকে তাকিয়ে রেগে বলল, বাবা তুমি কি চাও? নো, তোমার ফ্রেন্ডের মেয়ের জন্য আমার চাকরি চলে যেতে পারে, এরপরও তুমি আমার সাথে একটা বাচ্চাকে জড়াতে চাইছো? তারেক নওয়াজ ভাবলেন ছেলের কথা ফেলে দেওয়ার নয়, সময় নিয়ে কি যেন ভাবলেন। অতঃপর গম্ভীর গলায় বললেন, তোমার ভার্সিটিতে কেউ না জানলেই তো হলো। ও আমার মেয়ের পরিচয় থাকবে, মেয়ের বয়স হলে তোমাদের আনুষ্ঠানিকভাবে বিয়ে দেওয়া হবে। তোমার ভার্সিটির সবাই তো বাসায় এসে তোমার বউকে দেখছে না, তাই না? ইরফান হাত মুষ্টিবদ্ধ করলো, রাগে তার শরীর কাঁপছে। বাবার কথার পিঠে শুধু বলল, আমি কোনো বাচ্চাকে বিয়ে করতে পারবো না, সরি বাবা, আমি আজকেই ব্যাক করব। এই বলে হনহন করে ঘর থেকে বেরিয়ে যায়। তোর বাইকের চাবিটা দে। ইরফানের কথায় শুদ্ধ ভুকুচকে তাকালো। সে বাড়ির সামনে রাস্তায় দাঁড়িয়ে আছে, মূলত বাজারের দিকে যাবে বলে। বাইক নিয়েই যাবে। ইরফান শুদ্ধর মামাতো ভাই। শুদ্ধ ইরফান একই ভার্সিটির লেকচারার, শুদ্ধ ঢাকাতেই থাকে চাকরির সুবাদে। ছুটি পেয়ে ইরফানদের সাথে নিয়ে তাদের বাড়িতে এসেছে। আগামীকাল একসঙ্গেই আবার ব্যাক করবে। পকেট থেকে বাইকের চাবি বের করে ইরফানের দিকে বাড়িয়ে দিয়ে বলল, বাজারের দিকে যাব, তুই বাইক চালাবি? ইরফান কোনো কথা বলল না। শুদ্ধর হাত থেকে বাইকের চাবি নিয়ে বাইকে উঠে বাইক স্টার্ট দেয়। শুদ্ধ ভ্রু কোচকালো। ইরফানের কি হয়েছে? মনে হচ্ছে রেগে আছে। বাইকে উঠে বসার জন্য এক পা তুললে ইরফান বাইক এক টান দেয়। শুদ্ধর ডান পা ঠাস করে মাটিতে পড়ে যায়। ছেলেটা টপ দেখে চেয়ে থাকে ইরফানের হাওয়ার বেগে চলে যাওয়ার পথে। উল্টো পড়তে পড়তে বেঁচেছে। এত বড় ছেলে হয়ে এভাবে মুখ থুবড়ে পড়লে মানিজ্যত কিচ্ছু থাকতো না। দাঁত কিরমির করে তাকিয়ে রইল ইরফানের অদৃশ্য
হওয়ার পানে। কার উপর রেগে আছে কে জানে। সেসব রাগ তার কাছে এসে ঝেড়ে গেল। মামার ডাকে শুদ্ধর হুঁশ ফিরল। তারেক নওয়াজ গম্ভীর গলায় বলল, তোমার ভাইকে বোঝাবে আগামীকাল যেন আমাকে অপমানিত না হয়, বুঝেছ? শুদ্ধ মাথা নাড়ল, মানে বুঝেছে, কিন্তু কি বোঝাবে সেটাই তো বুঝলো না। আমতা আমতা করে প্রশ্ন করলো, মামা বলছিলাম ইরফানকে কি বোঝাবো? তারেক নওয়াজ যেতে যেতে বলল, আগামীকাল তোমাদের গ্রামের এক মেয়ের সাথে ইরফানের বিয়ে। শুধু মুখ গোল করে বলল, ও এইবার বুঝেছি ব্যাপার। বাপ বেটা এই নিয়ে ঝামেলা করেছে। বাপ বেটাকে বিয়ে করাবে, কিন্তু বেটার তো বিয়ে করার স্বাদ নেই। বাপটা বোঝে না, দুজনেই যে এক গোয়ালের গরু, দুজনের রাগ যে সমান সমান। বাপ বলেছে বিয়ে দেবে, মানে দেবেই। বেটা বলেছে বিয়ে করবে না, মানে করবে না। তাহলে জিতবেটাকে? হু। একটু থেমে গভীর ভাবনা নিয়ে বলল, মামা আমাকে বোঝাতে বলে গেল, ট্রিক্স তো বলে গেল না। বেটাকে নিজের মতো ঘাটতারা বানিয়ে বোঝানোর দায়িত্ব দিচ্ছে আমার উপর। এসব মানা যায়? আমার মামিটাকে জ্বালিয়ে খায়। ইস, কি কষ্ট আমার মামির জীবনে। দুই ঘাটতারা টুপ করে এসে কোথা থেকে যে পড়লো। কথাগুলো বিড়বিড়িয়ে বলে নিজেই নিজের মুখ চেপে ধরলো। আজ এত বেফাস কথা বের হচ্ছে কেন তার মুখ দিয়ে? বাপ বেটা তাকে একসাথে ধরলে সে পালাবে কোথায়? স্কুল থেকে এসএসসির অ্যাডমিট নিয়ে বাড়ি ফেরার পথে হঠাৎ রাস্তার উপাসে ফুচকা চটপটের দোকানে চোখ পড়ল মাইরার। অনেক দিন পরেই বুড়ো দাদুকে দেখল। কোথায় হারিয়েছিল কে জানে। যদিও তার স্কুলে আসা হয় না। ফাইনাল এক্সামের খুব বেশি দেরি নেই। যাক, আজ তো সে আর এই দাদু দুজনেই হাজির তার পছন্দের ফুচকা চটপটি নিয়ে। পেট পুড়ে খেয়ে তবেই আজ বাড়ি ফিরবে। যদিও বাড়ি গেলে তার মা তাকে আরও কিছু আপ্যায়ন করে খাওয়াবে, যা খেলে পেট ভরে না, গা উড়ে যায়। মায়ের হাতের স্পেশাল খাবার, যার নাম মার ছাড়া আর কি বা হবে। এসব ভাবনা আপাতত বাদ থাক। ফুচকার দিকে তাকিয়ে জিভে জল চলে আসলো। কাটনের মধ্যে জিভ বের করে শব্দ করে করতে ইচ্ছে করলো, কিন্তু এটা তো রাস্তা। এসব বাদ দিয়ে রাস্তার ওপাশে যাওয়ার জন্য দ্রুত কদম ফেলে দৌড়াতে লাগলো। রাস্তার মাঝ বরাবর গেলে হঠাৎ দ্রুতগামী একটি বাইক দ্রুততার সহিত ব্রেক কষল রাস্তার মাঝে সাদা হিজাব পরিহিত এক রমণীকে দেখে। মাইরা বাইকের শব্দ পেয়ে ডান দিকে ফিরে তাকালে তার চোখ বড় বড় হয়ে যায়। বাইকের সামনের চাকা মাইরার পায়ের সাথে লাগলে মেয়েটা ধপাস করে উপর হয়ে পড়ে যায় পিছে ফেলা রাস্তার উপর। ঠিক যেমন ছোটবেলায় বাচ্চারা দৌড়াদৌড়ি খেলতে গিয়ে উপর হয়ে পড়ে। বাইকে বসা ছেলেটি মেয়েটির উপর বাইক চালিয়ে দেয়া থেকে রোধ করতে পারলেও মাইরার পায়ের সাথে হালকা বেঁধে যায় বাইকের সামনের চাকা। ডান পায়ের গিরার একটু উপরে চাকা দ্বারা বাড়ি খেয়ে মাইরা কুঁকড়ে উঠল। মাথায় চোখ মুখ কুচকে নিল। পেটে হালকা চাপ পড়ে মৃদুস্বরে আর্তনাদ করে উঠল। আজ বোধ হয় তার উপরে যাওয়ার টিকিট কাটা হয়ে গেছে। মনে মনে আওড়ালো, লা ইলাহা ইল্লাল্লাহু। একটু পর নিচের দিকে খেয়াল করে দেখলো, না, সে বেঁচে আছে। মনে মনে আলহামদুলিল্লাহ পড়ল। রাস্তা পিচের হয় বেশ ভালোই ব্যথা পেয়েছে। দুই হাঁটু বোধ হয় ছিলে গেছে। যেখানটায় চাকা লেগেছে সেখানে বোধ হয় কেটে গিয়েছে। ব্যথায় আঁকি পড়ল, পানিতে ভরে উঠেছে, যেন টোকা দিলে টপাটপ পানি ঝরবে। মায়েরা ধীরে ধীরে ওঠার চেষ্টা করলো। দুই হাতের তালু জ্বলছে। ইরফান বাইক থেকে নেমে দ্রুত পায়ে মায়েরার নিকট এসে দাঁড়ালো। অতঃপর গম্ভীর কণ্ঠে বলল, হে, আর ইউ ওকে? ততক্ষণে মায়েরা বেশ কষ্ট করে উঠে সোজা হয়ে বসেছে। দাঁড়াতে পারবে কিনা তা নিয়ে দ্বিধায় ভুগছে। ইরফানের কথার কোনো উত্তর করল না। এই বেয়াদ্দপ লোকটার জন্যই তারই অবস্থা। ধীরে ধীরে ওঠার চেষ্টা করছে মায়েরা। অর্ধেক দাঁড়িয়েও পায়ের সাথে বড় হিজাব বেঁধে আবার ঠাস করে পড়ে যায়। মায়েরার মুখে অসহায়ত্ব ফুটে উঠেছে। কোমরে কত ব্যথা পেল। ইরফানের চোখে মুখে বিরক্তের ছাপ স্পষ্ট। রাগ এবং অহমিকা সত্ত্বেও সে মেয়েটিকে যে প্রশ্ন করলো, কিন্তু মেয়েটি কোনো উত্তর দিল না। ইরফানের মনের মধ্যে এক অদম্য ক্ষোভ জেগে উঠল। যেন মুহূর্তেই সে মেয়েটির মুখে একটি থাপ্পড় বসিয়ে দিতে পারলে শান্তি পেত। মায়েরা ভাবছে, এই লোকটা যাচ্ছে না কেন? ভাবনার মাঝেই তার সামনে একটা হাত নিজের দিকে এগিয়ে আসতে দেখে মায়েরা ভীতু হয়। এই লোক তাকে ধরতে আসছে কেন? তার দিকে এভাবে হাতে গিয়ে আনছে কেন? রেগে গেল মেয়েটা। ভয়কে তাড়িয়ে ছেলেটার বাড়ানো হাতের দিকে দৃষ্টি রেখে কণ্ঠের ঝাঁজ নিয়ে বলল, একদম আমাকে ছোবেন না। মেয়েদের ছোঁয়ার অভ্যেস নিয়ে বাইকে বের হন, তাই না? অসভ্য লোক যত সব। ইরফান বাইক থেকে নেমে আসলে তার পকেট থেকে বাইকের চাবিটা রাস্তায় পড়ে যায়। সেটা তুলতেই হাত বাড়িয়েছিল, কিন্তু মায়েরার কথা শুনে তার হাত থেমে যায়। অর্ধেক উপর হয়ে শক্ত চোখে একবার মায়েরার দিকে তাকায়,
ইচ্ছে করছে এই মেয়েকে থাপড়িয়ে গেল লাল করে দিতে। এমনিতেই তার বাবা মা এক বাচ্চাকে তার গলায় ঝুলিয়ে দিতে চাইছে বলে তার মাথা ঠিক নেই। মাথা ঠান্ডা করতে বের হলো, এখানে আরেক বাচ্চা এসে জুটল। আবার তাকে ভুলভাল পদবি দিচ্ছে। রাগে মাথা ফেটে যাচ্ছে। শক্ত মুখাবে গম্ভীর চাহনির যুবকটি তাদের দাঁত চেপে আওড়ালো, ইডিয়েট। অতঃপর রাস্তায় পড়ে থাকা চাবিটা তুলে নিল। মায়েরা ইরফানের ইডিয়েট বলা কথাটা শুনেছে, কিন্তু হাত পা কোমরের ব্যথা পেয়েছে ভালোই। তাই আপাতত শরীরের ব্যথায় জর্জরিত হয়ে রইল। মায়েরা মাথা নিচু করে লোকটার পায়ের জুতোর দিকে চেয়ে আছে। চাবি তুলে নিয়ে এখনো এমন খাম্বার মতো তার সামনে দাঁড়িয়ে আছে কেন, বুঝলো না। কিছুক্ষণ পর মায়েরা মাথা তুলে তাকালো। ছেলেটার পা থেকে মাথা পর্যন্ত দেখলো। পা থেকে গলা পর্যন্ত তো একদম ঠিক আছে। ধূসর কালার প্যান্ট, শরীরে কালো শার্ট জড়ানো, শার্টের হাতা কোনোই পর্যন্ত গোটানো। কিন্তু মাথা থেকে নজর পড়তেই মায়েরার চোখ বড় বড় হয়ে গেল। চোখ দুটো আপনা আপনি ফাঁক হয়ে গেল। এটা মানুষ? মানে সুস্থ মানুষ নাকি পাগল? পা থেকে গলা পর্যন্ত তো সুস্থই লাগে, কিন্তু মাথার চুল এত বড় কেন? মায়েরা এভাবে কাউকে দেখেনি। ছোটবেলায় হয়তো পাগলদের দেখেছিল। এও কি পাগল নাকি? ছেলেটার চোখের মনি বাদামি, গায়ের রং উজ্জ্বল ফর্সা, কালো চিকচিক ছাপদারি, ঘাড় সমান, মাথা ভর্তি ঝাঁকড়া চুল, মুখায়বে গাম্ভীর্যের ছাপ। ইরফান ফোন কানে নিয়ে কার সাথে যেন কথা বলছে। মায়েরা বিরক্ত হয়ে ধীরে ধীরে বেশ কসরত করে উঠে দাঁড়ালো। ভালোই ব্যথা পেয়েছে মেয়েটা। ডান হাত তুলে কোমরের এক পাশে রেখে বাম পায়ের উপর সব ভর দিয়ে দাঁড়ালো। ইরফান বাম হাতে পকেটে গুজে ডান হাতে ফোনে কানে নিয়ে কথা বলছে খুব সিরিয়াস মুডে। অবশ্য ইরফান মানেই সিরিয়াস। তার সামনে কেউ জোকস বললেও তার মুখ শক্ত হয়ে যায়, নড়াচড়া করে না। মায়েরার কেন যেন রাগ লাগলো। চেঁচিয়ে বলল, লাইসেন্সবিহীন গাড়ি চালাতে এসেছেন কেন মিস্টার? ইস, আমার হাত পা কোমর সব ভেঙে দিল। মায়েরার কথা ইরফান দ্রুত ভ্রু কুচকে তাকালো মায়েরার দিকে, গম্ভীর গলায় বলল, ওকে বাই। এরপর কল কেটে ফোন পকেটে রাখে। মায়েরার দিকে তাকিয়ে বলি, হোয়াট? মায়েরা রেগে বলি, বধির নাকি? একটা মেয়ের অ্যাক্সিডেন্ট ঘটিয়েছেন আপনি, আর এখন হোয়াটফট করছেন? ইরফান আঙুল উঁচিয়ে শক্ত গলায় বলে, হে লিসেন, জাস্ট স্টপ। শোনো, চুপ থাকো। মায়েরা বিরক্ত হলো। বাদামি চোখের মনি, চাপদারি, জঙ্গিদের মতো ঘাড় সমান বড় বড় ঝাঁকড়া চুলওয়ালা ছেলেটা ইংরেজদের মতো শুধু ইংরেজ ঝাড়ছে। মায়েরা কণ্ঠে ঝাঁজ ঢেলে বলল, এই বিদেশি বিলাই, বাংলাদেশে ইংরেজদের কোনো জায়গা নেই। বাংলাদেশে থাকতে হলে বাংলা বলুন। ইরফান হাত মুষ্টিবদ্ধ করে চেয়ে আছে মায়েরার বাড়ি। মায়েরা একটু ভয় পেলো হয়তো। ইরফান শক্ত কণ্ঠ বলল, আর একটা বাজে কথা বললে থাপড়িয়ে সব দাঁত ফেলে দেবো, স্টুপিড গার্ল। কথাটা বলে আর এক সেকেন্ডও দাঁড়ালো না। দ্রুত পায়ে বাইকে উঠে বাইক স্টার্ট দিয়ে মায়েরার পাশ কাটিয়ে চলে গেল। মায়েরা কোমরে হাত দিয়ে পিছন থেকে চেঁচিয়ে বলল, শালা ঘুষদাতা, নিশ্চয়ই ঘুষ দিয়ে লাইসেন্স পেয়েছে, আর এখন রাস্তায় এসে আমার মতো বাচ্চার কোমর ভাঙছে, আমাকে ছুতে আসে, শালা বেয়াদ্দব। ইরফান বোধ হয় মায়েরার বলার প্রথম দুটো শব্দ শুনতে পেরেছে। বাইকের স্পিড বাড়িয়েছে। ইচ্ছে তো করছে মেয়ের উপর বাইক তুলে দিতে। উফ, এত চাপ নিতে পারছে না। মায়েরার খাওয়ার মন নষ্ট করে দিয়েছে লোকটা। ঘুরিয়ে ঘুরিয়ে হাঁটতে লাগলো, বিড়বিড় করে লোকটাকে বকতে লাগলো, মেয়েটা ভালো, অনেকের কাছে শুনেছি, একটু চঞ্চল তবে ভদ্র। বাবা নেই, বুঝতেই পারছিস, দেখবি একটু ছোট হলেও ইয়া বড় বুঝদার হবে। চায়ের টং দোকানের পাশে বাইকে বসে আছে ইরফান। তার সামনে দাঁড়িয়ে শুধু তার মামাতো ভাই ইরফানকে বোঝাচ্ছে। ইরফানের গম্ভীর মুখায়বের কোনো পরিবর্তন নেই। এক মনে ফোন স্ক্রল করছে। শুদ্ধ হতাশার নিঃশ্বাস ফেলে দোকান থেকে 2 কাপ চা এনে 1 কাপ ইরফানের দিকে এগিয়ে দিলে ইরফান গম্ভীর গলায় বলল, ব্ল্যাক কফি আন। শুদ্ধ ভ্রু কুচকে বলল, এই গ্রামে তোর জমিদারি ব্ল্যাক কফি কোথা থেকে আমদানি করব? এটা দিয়ে চালিয়ে নে। ইরফান কিছু বলল না, শুদ্ধ বুঝলো এ খাবে না। নিজেই 2 কাপ চা সাবার করলো দাঁড়িয়ে দাঁড়িয়ে। তারপর কাপ দুটো রেখে এসে বলল, বলেছিলাম বিয়ে তো হবে, মেয়েটাও বাচ্চা, তুই চুলগুলো না হয় এবার কেটেই ফেল, না তো বাচ্চাটা ভয় পাবে। ইরফান কথাটা শুনে শক্ত চোখে শুদ্ধর দিকে তাকালো। রাতের অন্ধকারে চায়ের দোকানে মৃদুভাবে আলো ইরফানের মুখে এসে পড়েছে। শুদ্ধ দেখল ইরফান তার দিকে খেয়ে ফেলা চোখে তাকিয়ে আছে। শুধু মুখে হেসে বলল, মিস্টেক মিস্টেক, তোকে তামিল মুভির নায়কদের মতো লাগছে রে।
বাচ্চাটা তোকে দেখেই কেরাস খাবে, সত্যি বলছি। ইরফান তার ডান হাতে শুদ্ধর কলার ধরে মেজাজি গলায় বলল, আমি কোনো বাচ্চাকে বিয়ে করব না, আর একটা বাড়তি কথা বললে তার গ্রামে তোকে বালি চাপা দিয়ে দিব। শুধু ইনোসেন্ট ফেস বানিয়ে বলল, ওকে ওকে, আমার কলার ছাড়, তোকে বিয়ে করতে হবে না। ইরফান শুদ্ধর কলার ছেড়ে হাত সরিয়ে বাইকের দুপাশে পা দিয়ে বসে টান দিয়ে চলে গেল। শুদ্ধ বিরক্ত হলো, এ আবার কই যায়? ইরফান কবুল বলে উঠে দাঁড়ালো। অতিরিক্ত রাগে তার পুরো শরীর থেকে যেন ধোঁয়া বের হচ্ছে। সে গাড়ি নিয়ে প্রায় অর্ধেক রাস্তা চলে গিয়েছে। তার মা নাকি অসুস্থ হয়ে গিয়েছে, এসে দেখেছে সত্যি অসুস্থ হয়ে গিয়েছে, প্রেশার ফল করেছিল। কিন্তু এভাবে তাকে বিয়ে করানোর জন্য তার বাবা মা এমন উঠে পড়ে লেগেছে কেন বুঝলো না। বিয়ে করিয়েই ছাড়ল। এখানে বেশিক্ষণ থাকলে একটা অঘটন ঘটবে। কোনো দিকে তাকালো না, হনহন করে বাড়ি থেকে বেরিয়ে গেল। তারেক নেওয়াজ ও রুমা নেওয়াজ ছেলের ব্যবহারে বেশ বিব্রত বোধ করলেন। মায়রার মা ভুরু কুঁচকে তাকালো। ছেলেটা তার সাথে একটাবার কথাও বললো না। তিনি কি ভুল করলেন? তারেক নেওয়াজের দিকে চোখ পড়তে এমন ভাবনা দূর হয়ে গেল। লোকটা তার প্রাক্তন স্বামীর বন্ধু কম, ভাই বেশি। তার মেয়ে এই লোকটার বাড়ি বউ এখন, সেও চিন্তামুক্ত। মেয়েটাকে নিয়ে ভীষণ দুশ্চিন্তায় ছিল। মায়েরা কাঁদতে কাঁদতে চোখ ফুলিয়ে ফেলেছে। তার মা তাকে এত তাড়াতাড়ি কেন বিয়ে দিল? তার বাবা নেই, তাই বলে সে এতটাই বেশি হয়ে গেল? এসএসসি পরীক্ষাটা পর্যন্ত দিতে দিল না, তাকে বিদে করিয়েই ছাড়ল। তার বোনদের থেকে শুনেছে তার বর তার থেকে অনেক বড়। তার মা তার সাথে এমনটা কি করে করতে পারলো? নিজের বাবা নেই বলে বুড়োর সাথে বিয়ে দিয়ে দিবে? ভাবনার মাঝেই মায়রার মা মায়রার ঘরে এসে মেয়ের মাথায় হাত বোলায়। মায়েরা ফুপিয়ে ওঠে। ভদ্রমহিলা মেয়ের মাথায় চুমু খেয়ে বললেন, আমি তোর মা, খারাপ চাই না তোর। তোর দায়িত্বটা কারো হাতে দিয়ে আমি এবার নিশ্চিন্ত হলাম। ও বাড়ি গিয়ে আমার মান রাখবি কেমন? সবার সাথে মিলেমিশে থাকবি। তোর সুখী মুখটা দেখতে চাই, তাই এই বিয়েটা মিলে মন দিয়ে সংসার করবি কেমন? মায়েরার চোখ থেকে টুপ টুপ করে জল গড়িয়ে পড়ে। ভাঙা গলায় মাথা নিচু করে আওড়ায়, আমার নিজের আব্বু বেঁচে থাকলে আজ এই দিন দেখতে হতো না, তাই না মা? শতাব্বুরা বুঝে মেয়েদের তাড়ানোর জন্য এইভাবে উঠে পড়ে লাগে। মায়েরার মা কিছু বলতে পারলেন না। মায়েরা নাক টেনে বলল, চিন্তা করো না মা, আমি আর তোমার সংসারে ঝামেলা বাড়াবো না, তোমরা ভালো থাকো। কথাটা বলেই নিচে বেরিয়ে গেল। মায়েরার মা ছলছল দৃষ্টিতে চেয়ে রইল মায়েরার দিকে। মায়েরার বাবা মারা যাওয়ার 2 বছরের মাথায় তাকে আবারও বিয়ে দিয়ে দেয় তার পরিবার থেকে। মায়েরা তখন ক্লাস 4-এ পড়ে। বিয়ের আগে সে বলেছিল তার একটা মেয়ে আছে। প্রথম প্রথম ভালোই চলেছিল, কিন্তু যত দিন যেতে লাগলো তার স্বামীর জন্য মায়েরার প্রতি বিরক্তির মাত্রা বাড়তে লাগলো। মেয়েটাকে সে ভালো রাখতে পারেনি, মা হলো। এখন মেয়ের একটু সুখের আশায় মেয়েটাকে ভালো ফ্যামিলির হাতে তুলে দিতে পেরে হাজার কষ্টের মাঝেও ভালো লাগলো। অন্তত এই বাসায় মায়েরা যেভাবে দেখেছে এর চেয়ে তো ভালো থাকবে। মা হয়ে আর কি বাঁচায় মেয়ের জন্য? আমাকে ব্ল্যাকমেল করিয়ে বিয়ে করিয়েছ ভালো কথা, তবে এর সাথে সংসারটা আমি করতে পারবো না, এটা মাথায় রেখো। বিয়ে করিয়েছে, ছেলের বউ পেয়েছো, এবার তোমরা দুজনেই ওর সাথে সংসার করো বসে বসে। বাচ্চাকে যেন আমার আশেপাশে না দেখি। আই রিপিট, ওকে আমার আশেপাশে যেন না দেখি। কথাগুলো বলেই হনহন করে নিজের রুমে গিয়ে ঠাস করে দরজা লাগিয়ে দিল ইরফান নেওয়াজ। রুমা নেওয়াজ, তারেক নেওয়াজ দুজনেই হতভম্ব চোখে তাকিয়ে রইল তাদের ছেলের পানে। মায়েরার মাথায় ঘুমটা টানা, মাথার নিচু চোখ থেকে টুপটুপ করে পানি গড়িয়ে পড়ছে। যার সাথে বিয়ে হয়েছে তার মুখটাই দেখেনি। তার আগে এমন তিক্ত বাক্য শুনে মায়েরার ছোট্ট হৃদয়টা ব্যথায় ভরে উঠল।